গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয় বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট সমাধানে কাজ করার আশ্বাস। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন জানালেন আইনমন্ত্রী। গণ আন্দোলন ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহতের ঘোষণা জামায়াতের। ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবির সংঘর্ষ। জমির ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি। বেরোবিতে 144 ধারা জারি। এবং ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের। গণমাধ্যমে হাসিনার ভাষণে সরকারের সম্পৃক্ততা নেই দাবি রণধীর জাসওয়ালের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো দল বা ব্যক্তির নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেল ও গ্যাসের সমস্যা সমাধানেও সরকার কাজ করছে বলে জানান তিনি। বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করাই বিএনপির রাজনীতি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্ত ঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। এতে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই 31 দফা বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এ সময় জ্বালানি তেল এবং গ্যাসের সমস্যা সমাধানেও সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি সহ নানান অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। দেশকে এগিয়ে নিতে বন্ধ কারখানা চালু, দেশি বিদেশি বিনিয়োগ সহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। যে অর্থনীতিকে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের সেবায় বিএনপির নেতাকর্মীদের নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাক্ষরিত জুলাই সনদ বিবেচনায় রেখে পুরো সংবিধান পর্যালোচনা করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ বলেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সংবিধানের 18তম সংশোধনী আনা হবে। মফিউর রহমানের রিপোর্ট। বিরোধী দলের সদস্য ছাড়াই সংবিধান সংশোধনে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর ভবিষ্যৎ কাজের ধরন ও প্রতিবেদন জমার সময়সীমা সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কমিটি সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে ঠিক করা হবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং পদক্ষেপ। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ,
বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকলের সাথে আমরা আলোচনা করব। তিনি জানান, জুলাই সনদের 48 সুপারিশের যেসব বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল সেগুলোকে সেভাবে পর্যালোচনা করা হবে। বিরোধী দল কমিটিতে অংশ না নিলেও তাদের মতামত নেওয়ার সুযোগ রয়েছে। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব, যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি। পরে কমিটির পূর্ণ প্যানেল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বিবেচনায় রেখে এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ করবে বিশেষ কমিটি। সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। পুরাটা পর্যালোচনা প্রয়োজন হবে, কারণ হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন রাখতে হবে, একটার সাথে আরেকটার গাঁথুনি রাখতে হবে। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। 17 সদস্যের কমিটির 5টি পদই বিরোধী দল জামাত ইসলামের জন্য রাখা হলেও বৈঠকে তারা সদস্য পাঠায়নি। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিরোধী দল যে কোনো সময় কমিটিতে নাম পাঠাতে পারবে। বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পতন হলেও এর শাখা প্রশাখা এখনো রয়ে গেছে উল্লেখ করে জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধাদের তালিকা করা হলেও এতদিনে শহীদের তালিকা না হওয়াকে কষ্টকর বলে উল্লেখ করেন জামায়াত আমির। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, 71-এর পর 5 দশক পার হলেও মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত হয়নি, যা কষ্টদায়ক। জুলাই শহীদদের যথাযথ তথ্যের লিখিত ইতিহাস রাখার আহ্বানও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নেই। 656 জন নাকি বাতা পায়, আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার। আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না। এটা তো সরকারের দায়িত্ব। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি। তো এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না, এটা করে। জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জামায়াত আমির অভিযোগ করে বলেন, মূল ফ্যাসিবাদের পতন হলেও শাখা প্রশাখা রয়ে গেছে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পদ নয় জানিয়ে ডাক্তার শফিক বলেন, অংশ নেওয়া সবাই জুলাই পরিবারের সদস্য। আমরা এই পরিবারের সদস্য হয়ে বাঁচতে চাই, থাকতে চাই। এই পরিবারগুলোকে নিয়ে আমরা গর্ব করতে চাই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশনা মেনে গণমাধ্যমকে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চলমান গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। চলমান গ্যাস সংকট ইস্যুতে তিনি বলেন, একটি এলএনজি টার্মিনাল পুড়ে যাওয়ায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। জানান, শিগগিরই টার্মিনালটি চালু হবে এবং ধাপে ধাপে এই সংকট কেটে যাবে। আমি আবারও বলছি, যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে, তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির, সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান,
প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, গণমাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এই নির্দেশ অমান্য করলেই ব্যবস্থা। আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি, আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই, উনি বলছেন আসবেন, তো আসুন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। দ্যাট মিনস আইনগত যা যা, উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে, সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস যাই দিক। আদালতের নির্দেশ মানা প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠানের দায়িত্ব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা, সরকার তো এক্সিকিউটিভ, সেটা ব্যাপারে ব্যবস্থা নেবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী বকশীবাজারে সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই দিনে রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জবি প্রশাসন। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি ক্যাম্পাসে 144 ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ, বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে রপ্তানি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে প্রায় 97% পণ্য অগ্রাধিকার ভিত্তিতে শুল্কমুক্ত সুবিধা পাবে দুই দেশ। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। এই চুক্তির মাধ্যমে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্য একটি ভালো বাণিজ্য চুক্তি করেছে, যেটার সুফল আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ ভোগ করবে। শিল্পোন্নত দেশগুলির একটিকে আমরা আগামী দিন পাবো আমাদের সাথে, এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ, দুই দেশের মধ্যে ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে, এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চার আগস্ট 2024 পতনের আগে শেষ শক্তি প্রয়োগে রক্তে রঞ্জিত হয় সারা দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলি ও সহিংসতায় প্রাণ হারান অন্তত 91 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে একদিন এগিয়ে আনা হয় আন্দোলনের গুরুত্বপূর্ণ কর্মসূচি মার্চ টু ঢাকা। নাজমুল ইসলামের প্রতিবেদন। অসহযোগ আন্দোলনের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সহিংসতা, সংঘর্ষ, গুলিবর্ষণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় একদিনে নিহত হন অন্তত 91 জন। এই প্রাণহানিতে আরও বেগবান হয় আন্দোলন। পরিস্থিতির জন্য আন্দোলনকারীদের দায়ী করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িত তারা আর ছাত্র নয়, তারা সন্ত্রাসী। অন্যদিকে সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ মেনে চলা এবং আইন লঙ্ঘন না করার আহ্বান জানান। দিনের শেষ ভাগে সরকার দ্বিতীয় দফায় সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। সন্ধ্যা 6টা থেকে জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। কার্যত পুরো দেশ চলে যায় কঠোর নিরাপত্তা বলয়ে।
এদিকে আন্দোলনের গতিপথ বদলে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষণা। 6 আগস্টের নির্ধারিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 তারিখে নির্ধারণ করা হয়। সমন্বয়ক আসিফ মাহমুদ দেশজুড়ে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার আহ্বান জানান। 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেই ঘোষণায় পরদিনের ঘটনা প্রবাহের ভিত্তি রচনা করে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্যারালিগালদের কাজ কেবল একটি পেশা নয়, এটি জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষের দোরগোড়ায় আইনি অধিকার ও আইনগত সেবা পৌঁছে দিয়ে ন্যায় বিচারে প্রবাসীধিকার নিশ্চিত করতে প্যারালিগালরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মঙ্গলবার রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জানান, আইনজীবী হওয়ার আগেই তিনি প্যারালিগাল হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইনগত সচেতনতা তৈরির কাজ করেছেন। যারা প্যারালিগাল ট্রেনিং নিতে এসেছি এখানে, তাদের ধারণ করতে হবে যে আপনি যে কাজটা করছেন, যাদের জন্য করছেন, এটা শুধুমাত্র চাকরি না, আপনি জনসেবায় নিযুক্ত, আপনি জনসেবামূলক একটা কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। আপনার এই কাজের মাধ্যমে শুধুমাত্র যে তারা উপকৃত হচ্ছে তা না, এই কাজের মাধ্যমে সমাজে একদিকে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে, আমার বিচার বিভাগের উপরে চাপ কমছে, মামলার ফাইলিং কমছে। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সামনের দিনগুলোতে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনজীবীদের মূল মন্ত্র হবে সততা, পেশাদারিত্ব ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার। মূল মন্ত্র হবে সততা, আমাদের অন্যতম তন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার এবং পাশাপাশি আমাদের পেশাদারিত্ব। আমরা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি এবং রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান, সেটিও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা যেমন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী রাষ্ট্রের পক্ষে কাজ করি, কিন্তু সাধারণ নিপীড়িত মানুষ যিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন আদালতের কাছে, আমরা কিন্তু তাদের ক্ষেত্রেও একইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াড অধিনায়ক হিসেবে আছেন এস.এম. মেহরাব হোসেন। দলে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাব্বির রহমানকে। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফার সাকলাইন, আবু হায়দার রনিরা দলে আছেন। জাতীয় দলের বাইরে থাকা ঘরোয়ার তরুণ ক্রিকেটারদের নিয়েই দল সাজানো হয়েছে। বুধবার বাংলাদেশে পা রাখবে মালয়েশিয়া জাতীয় দল। 8 এবং 10 আগস্ট মিরপুরে মাঠে গড়াবে সিরিজের 2 টি-20 ম্যাচ। পরে 3 ওয়ানডেও খেলবে মালয়েশিয়া। প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক দলের নয়, বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট সমাধানে কাজ করার আশ্বাস। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন জানালেন আইনমন্ত্রী। গণ আন্দোলন ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহতের ঘোষণা জামায়াতের। ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবির সংঘর্ষ, জবির ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি। বেরোবিতে 144 ধারা জারি। এবং ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের। গণমাধ্যমে হাসিনার ভাষণে সরকারের সম্পৃক্ততা নেই, দাবি রণধীর জাসপালের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।